আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি ভ্রমণ করব রাজধানী ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে আলহামরা পরিবহনের হিনো একে 1J নন এসি বাসে করে। ঢাকা গাইবান্ধা রুটের ভিতরে আলহামরা পরিবহনকে সার্ভিস মাস্টার হিসেবে গণ্য করা হয়ে থাকে। ঢাকা থেকে গাইবান্ধা যেতে কতটুকু সময় লাগলো, কোন কোন বাসগুলো এই রুটের ভিতরে সার্ভিস দিয়ে থাকে, কোন বাসের কত টাকা ভাড়া, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন জার্নি করা যাক আলহামরা পরিবহনের হিনোকে 1J নন এসি বাসে করে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে। অবস্থান করছি গাবতলী আলহামরা পরিবহনের নিজস্ব কাউন্টারে। কাউন্টারটির ভিতর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং বড় ছিল। 20 থেকে 25 জন লোক বসে বাসের জন্য ওয়েট করতে পারবে। আমার গাড়ি ছিল দুপুর 2টা বাজে এবং আমার টিকিটের প্রাইস ছিল 700 টাকা। তবে সেই ক্ষেত্রে 50 টাকা ডিসকাউন্ট করে 650 টাকা করে দেয়া হয়েছে। আলহামরা পরিবহনে ঢাকা থেকে কোন কোন জায়গাতে তাদের গাড়িগুলো যেয়ে থাকে তার একটি সময়সূচি দেয়া রয়েছে। 1:55 মিনিটে আমাদের গাড়িটি কিন্তু কাউন্টারের সামনে চলে এসেছে এবং এই কাউন্টারে শুধুমাত্র 2 জন যাত্রী ছিল। চলুন প্রথমে বাসের ইন্টেরিয়রটি দেখে নেওয়া যাক। বাসের ভিতরটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাসের ভিতরে 2x2 ফাউন্ডেশনের সর্বমোট 40টি সিট ব্যবহার করা হয়েছে। বাসের ভিতরে কোনো প্রকারের লেগ রেস্ট ইউজ করা হয়নি, তবে সিটগুলো বেশ ভালো বড় ছিল যাতে বসে আপনি বেশ ভালো কমফোর্টের সাথে জার্নি করতে পারবেন। সিটগুলো বেশ সফট রয়েছে। সাইডে একটি হাতল রয়েছে যেটাতে আপনি হাত রাখতে পারবেন। লেগ স্পেসের কথা যদি আমি বলতে যাই, বেশ ভালো পরিমাণে লেগ স্পেস রয়েছে এবং পিছনে একটি নেটের পকেট রয়েছে যার ভিতরে টিকিট রাখতে পারবেন। সিটটি হেলিয়ে দিয়ে বেশ ভালোভাবে বসতে পারবেন। গরম থেকে বাঁচার জন্য ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং ছোটখাটো ব্যাগ রাখার জন্য উপরে বেশ ভালো জায়গা রয়েছে। যারা হিনো বাসের ড্যাশবোর্ড পছন্দ করেন তাদের জন্য এই শর্টটি ইনক্লুড করেছি। নির্ধারিত টাইম থেকে 8 মিনিট লেট করে আমাদের জার্নি শুরু হলো 2:08 মিনিটে। ঢাকার ভিতরে আর কোনো কাউন্টার নেই। নেক্সট কাউন্টার সম্ভবত নবীনগরে রয়েছে। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি আমিনবাজার ব্রিজের উপরে। ব্রিজটায় কিছুদিন আগ পর্যন্ত বেশ ভালো জ্যাম লেগে থাকতো, তবে এখন ব্রিজের কাজ শেষ হওয়ার কারণে কিন্তু বেশ ভালো ফাঁকা দেখা যাচ্ছে। আলহামরা পরিবহনকে কেন সার্ভিস মাস্টার বলা হয়ে থাকে? বাংলাদেশে যতগুলো পরিবহন সেক্টর রয়েছে তার ভিতরে কোনো গাড়িতেই কিন্তু 2টো করে হেল্পার নিয়োগ দেওয়া হয় না। সেই ক্ষেত্রে আলহামরা পরিবহনে কিন্তু প্রতিটি গাড়িতে 2টো করে হেল্পার রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি, বেশ গোছানো কাউন্টার, সুশিক্ষিত গাইড, এক্সপিরিয়েন্স ড্রাইভার, প্রতিটি গাড়িতে 2টো করে হেল্পার, এই বিষয়গুলোর জন্যই কিন্তু তাদেরকে সার্ভিস মাস্টার বলা হয়ে থাকে। আর বেশি কথা না বলে আমাদের ড্রাইভার সাহেবের ড্রাইভিং এনজয় করতে থাকুন।
2টা 36 মিনিটে আমরা নবীনগরে চলে এসেছি। যেহেতু শুক্রবার ছিল তার জন্য রাস্তার ভিতরে তেমন কোনো জ্যাম পাইনি। নবীনগর এখানে আসলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে জ্যাম দেখতে হয়, তবে শুক্রবারের কারণে আজকে এই জায়গাটা বেশ ভালো ফাঁকা ছিল। নবীনগর 3 রাস্তার মোড় পার করে আমরা কিন্তু নবীনগর বাস কাউন্টারে অবস্থান করতেছি। এখানে 4 জন যাত্রী ছিল, তাদেরকে নিয়ে আমরা আবারও জার্নি শুরু করলাম চন্দ্রার উদ্দেশ্যে। রাস্তার ভিতরে ফ্লাইওভারের কাজ চলার কারণে কিন্তু এই সাইডটা অনেক পরিমাণে জ্যাম থাকে, তবে শুক্রবারের কারণে একদম ফ্রি। তবে আপনারা অন্য সময় যদি এই সাইডে এসে থাকেন তাহলে অবশ্যই হাতে একটু সময় রেখে আসবেন, কারণ এই সাইডটা এত পরিমাণে জ্যাম থাকে যেটা না বলার মতো। তিনটা 7 মিনিটে আমরা চন্দ্রা বাস স্ট্যান্ডে অবস্থান করতেছি। এখানে আলহামরা পরিবহনের কাউন্টার রয়েছে এবং এখানে 5 মিনিটের জন্য ওয়াশরুমের ব্রেক দেওয়া হয়ে থাকে। ঢাকা গাইবান্ধা রোডের ভিতরে কোন কোন বাসগুলো সার্ভিস দিয়ে থাকে? আলহামরা পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ওরিন ট্রাভেলস, এসএ পরিবহন, রাজীব স্পেশাল, এসআর ট্রাভেলস, ইউনিটি পরিবহন, শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনার ট্রাভেলস। এর ভিতরে কোন পরিবহনটিতে আপনি ঢাকা থেকে গাইবান্ধা জার্নি করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটি কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনার কোনো কোশ্চেন কিংবা আপনার কোনো রিকোয়েস্ট থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন।
বিকাল ৩:৪৮ আমরা টাঙ্গাইল বাইপাসে অবস্থান করতেছি। হাতের বাম সাইড থেকে ঢুকে গেলে কিন্তু টাঙ্গাইল শহর পড়বে এবং সোজা গেলে হচ্ছে এলেঙ্গা। টাঙ্গাইলে আমার দুটো ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব। ৩:৫৮ আমরা এলেঙ্গাতে এসে পৌঁছালাম। শুক্রবার থাকার কারণে যেহেতু বিকাল হয়ে গিয়েছে, সেই জন্য এই সাইডে কিন্তু টুকিটাকি জ্যাম দেখা যাচ্ছে। এলেঙ্গাতে তাদের কিন্তু একটি অফিসিয়াল চেক রয়েছে, অতিরিক্ত কোনো যাত্রী বহন করতেছে কিনা সেটা দেখার জন্য। বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই সাইটে 4 লেনের কাজ চলতেছে, তবে এখন পর্যন্ত সম্পূর্ণ কাজগুলো কিন্তু শেষ হয়নি। হয়তোবা এই কাজগুলো শেষ হলে এই সাইটে যতটুকু জ্যাম এখন দেখা যায়, এই জ্যামটা আর দেখা যাবে না। একতা পরিবহনের পিছু করতে করতে আমরা কিন্তু যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। হাতের বাম সাইডে যে লেনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ট্রাকের লাইন এবং আমরা যেটা দিয়ে ঢুকে গেলাম এটা হচ্ছে বাসের লাইন। এখানে কিন্তু বাস এবং ট্রাকের জন্য আলাদা আলাদা লেন করা রয়েছে এবং বরাবরের মতন এই সেতুটা আমার কাছে একটু ভালো লাগে। সেটা হচ্ছে এইখানে যে গাছপালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে জাইরো সাইডটা, সেটার জন্য। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবেন। যমুনা সেতুর উপর থেকে চলাচল করার জন্য কোন গাড়ির কত টাকা টোল পরিশোধ করতে হয়? মোটরসাইকেল 50 টাকা, কার এবং জিপের জন্য 550 টাকা, মিনি পিকআপ এবং ছোট বাস যেটা 5 টনের নিচে সেটার জন্য 600 টাকা, 32 থেকে 40 সিটের যে বাসগুলো রয়েছে সেটার জন্য 1000 টাকা, 5 টনের উপরে যদি কোনো ট্রাক থাকে সেই ক্ষেত্রে 1000 টাকা এবং 8 থেকে 11 টনের ভিতরে যদি কোনো ট্রাক থাকে সেই ক্ষেত্রে 1600 টাকা পরিশোধ করতে হয়।
যমুনা সেতুর পাশাপাশি এখানে কিন্তু আরো একটি রেল সেতুর কাজ চলতেছে। সেতুটার কাজ কিন্তু 90% কমপ্লিট, হয়তোবা কিছুদিনের ভিতরে এটা চালু হয়ে যাবে। নদীটা দেখলে বোঝা যায় যে আমাদের দেশে নদীর যে কি অবস্থা, এখানে কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে একটি সাইড। যেটা আমি ছোটবেলায় যখন এই সাইডে জার্নি করতাম তখন দেখতাম যে এই সাইডটা সম্পূর্ণ পানিতে ভরা থাকতো, তবে এখন কিন্তু অনেক জায়গাতেই কিন্তু পানি দেখা যায় না। তো শুধুমাত্র একটা পার্টিকুলার দেশের জন্য আমাদের এই নদীগুলোর সমস্যা হচ্ছে। আমাদের দেশে কিছু ট্যাগলাইন রয়েছে, যত গতি তত ক্ষতি, কিংবা গতির চেয়ে নিরাপত্তা জরুরি। সেই ক্ষেত্রে আলহামরা পরিবহনের কিন্তু সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে 75। তবে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে 75-এ কখনোই কিন্তু ড্রাইভ করা পসিবল না। অনেক সময় স্পিড বেশি কিংবা কম নিতে হয়। তবে আমাদের ড্রাইভার সাহেব সবসময় চেষ্টা করেছে 70 থেকে 80-র ভিতরে রাখার জন্য। কিছু কিছু জায়গাতে উনি 100 পর্যন্ত স্পিড তুলেছে, যেখানে যতটুকু দরকার হয়েছে। ওভারঅল তার ড্রাইভিং বেশ ভালো ছিল, এবং একজন দক্ষ ড্রাইভার যেভাবে ড্রাইভ করে থাকে উনি কিন্তু পুরো রাস্তাতে এভাবেই এসেছে। হাটিগমরুল পার হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এভাবে একটি ট্রাক উল্টে রাস্তার ভিতরে পড়ে আছে দেখলাম। এটা সম্ভবত কুয়াশার কারণে উনি নিজের কন্ট্রোল হারিয়ে সাইডে নামিয়ে দিয়েছে। হঠাৎ করে দেখা যায় যে রাস্তার ভিতরে অনেক পরিমাণে কুয়াশা নেমে এসেছে, তবে এগুলো কিন্তু সত্যিকারের কুয়াশা না, এটা হচ্ছে সম্পূর্ণ ধুলাবালু। এই সাইডে রাস্তার কাজ চলার কারণে ধুলাবালুর পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। আগে দেখতাম ট্রাকের মাধ্যমে পানি দেওয়া হতো, তবে এখন বর্তমানে সেটাও বন্ধ। তার কারণে কিন্তু পুরো রাস্তাটাই এভাবে ধুলাবালু।
বিকাল 5টা 4 মিনিটে আমরা হোটেল ফুড ভিলেজে চলে এসেছি। এখানে আমাদের সর্বমোট 20 মিনিটের হোটেল বিরতি দেওয়া হবে। দেখা যাক কতটুকু সময়ের ভিতরে আমরা হোটেল বিরতি শেষ করতে পারি। উত্তরবঙ্গে যত গাড়ি চলাচল করে থাকে তার ভিতরে 90% গাড়ি কিন্তু ফুড ভিলেজে হোটেল বিরতি দিয়ে থাকে। তার জন্য তাদের কিন্তু এখানে ডিমান্ড অন্যরকম। হোটেলের ভিতরে যেহেতু অনেক পরিমাণে লোকজন রয়েছে, তার ভিতরে আমি ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি না, তবে বাইরে থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। রোড সাইড রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রে খাবার খাওয়ার আগে অবশ্যই তাদের প্রাইস লিস্ট চেক দিয়ে নেবেন, এবং আমি রিকমেন্ড করব না খাওয়াটাই বেটার। সবসময় চেষ্টা করবেন বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হওয়ার জন্য। 5টা 5 মিনিটে হোটেল বিরতি শুরু হয়েছিল আমাদের। 5টা 35 মিনিটে শেষ করে আমরা এখন বর্তমানে বগুড়াতে জার্নি করতেছি। সর্বমোট 30 মিনিট হোটেল বিরতি দেয়া হলো আমাদের এখানে। রাত 12টার আগে বগুড়া সিটির ভিতরে যেহেতু প্রবেশ করতে দেয় না, সেই ক্ষেত্রে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি বনানী বাস স্ট্যান্ডে। এখান থেকে বাম সাইড দিয়ে বগুড়া পুরনো সিটির ভিতর দিয়ে আমরা বেরিয়ে যাব। ব্রিজের নিচে বাম সাইডে যে রোডটা আপনারা দেখতে পারতেছেন, এটা দিয়ে কিন্তু নাটোর, রাজশাহী এই সাইডে যাতায়াত করা যায়। রাত 7টা 8 মিনিটে আমরা পলাশবাড়ি পৌঁছে গিয়েছি। হাতের ডাইন সাইড থেকে ঢুকলেই হচ্ছে গাইবান্ধা। এখানে কয়েকজন যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা ডাইন সাইডে ঢুকে যাব। গোবিন্দগঞ্জ।
7টা 28 মিনিটে আমরা গাইবান্ধা শহরে এসে পৌঁছালাম। আমরা জার্নি শুরু করেছিলাম 2টা 8 মিনিটে। সেই ক্ষেত্রে আমাদের সর্বমোট সময় লাগলো ঢাকা থেকে গাইবান্ধাতে আসতে 5 ঘন্টা 20 মিনিট। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।